মূল্যস্ফীতি মোকাবেলা করে উন্নয়ন অব্যাহত রয়েছে বললেন প্রধানমন্ত্রী। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বাড়ানোর তাগিদ। বিদ্যুতের দাম বাড়ায় কৃষকের আয় কমবে, উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। দেশে মোট ভোটার 12 কোটির কাছাকাছি, মতপার্থক্য নিরসন করে নির্বাচনে আসতে সিইসির আহ্বান। র্যাবের হাতে নতুন ভিডিও, পাহাড়ে প্রশিক্ষণ নিয়ে আরও 33 জঙ্গি শনাক্ত। খুলনায় কর্মবিরতিতে অনড় চিকিৎসকরা, রোগীদের দুর্ভোগ, হামলাকারী এএসআই ক্লোজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: দূর হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বঞ্চনা, পদোন্নতি বিধিমালা চূড়ান্ত। আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি মোকাবেলা করে সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু রোজগারে সীমাবদ্ধ না থেকে স্বাস্থ্য খাতে গবেষণা বাড়ানোরও তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় সংশ্লিষ্টদের ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান। আয়োজনে গবেষণা ও উদ্ভাবন সংশ্লিষ্ট 47 জনকে ফেলোশিপ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নে গবেষণার বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দায়ও দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে সরকার। যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশনে আমাদের যে সমস্ত জিনিস আমদানি করতে হয় সেখানে যথেষ্ট বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। তাছাড়া সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি তারও প্রভাব পড়েছে। তারপরেও আমরা এই সকল পরিবেশকে মোকাবেলা করেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। স্বাস্থ্য সংশ্লিষ্টদের গবেষণায় আন্তরিক হবার তাগিদ দেন সরকার প্রধান। আমাদের যারা ডাক্তার হন, হয় তারা ডাক্তার হয়ে হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান, ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণী আছে তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। সরকারি চাকরিও করবেন আবার প্রাইভেটেও প্র্যাকটিস করবেন। তাই সরকারি চাকরি আর প্রাইভেটে করেই সেখানে আর কিন্তু গবেষণা হয় না। স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণা খুবই সীমিত কয়েকজন করেন। কাজে এটার জন্য আরও করে সেদিকে একটু উৎসাহ দেবে। অবশ্য আমি বলতে বলতে কিছুটা একটু সামান্য এগিয়েছে, তো এটা আমি মনে করি আরও বেশি দরকার। 14 বছরে বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের নতুন প্রজন্ম তারাই এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকে যে ছাত্রছাত্রীরা এখানে বসে আছে তারাই তো আরও বেশি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার কারিগর হবে আমাদের এই নতুন প্রজন্ম। কি পারবে না তোমরা যারা এখানে ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত, পারবে তো? দেশকে নিয়ে যেতে পারবে না বলো? আলহামদুলিল্লাহ, আমি এটাই চাই যে এই আত্মবিশ্বাস থাকতে হবে। গবেষণালব্ধ প্রতিটি উদ্ভাবনের সত্ত্ব সংরক্ষণেরও নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। আমি মনে করি তার এই প্যাটেন্টটা নিজে রাখা এবং ইন্টারন্যাশনাল প্রপার্টি ল থেকে ওটাকে নিজেদের করে রাখা এটা খুব দরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুতের দাম বাড়ায় কৃষি উৎপাদনে প্রভাব পড়বে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সময় মতো ফসলে পানি দিতে না পারলে উৎপাদন কম হবে, আয় কমার পাশাপাশি কৃষকের কষ্টও বেড়ে যাবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সচিবালয়ে কৃষিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের পিপলস পার্টির কয়েকজন নেতা। বৈঠকে দুই দেশের ব্যবসা বাণিজ্য বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে, তবে দেশে ভর্তুকি দিয়ে কৃষককে সার দিচ্ছে সরকার। বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন কিছুটা হলেও ব্যাহত হতে পারে। 5% বাড়াইছে, অবশ্যই কিছুটা ইম্প্যাক্ট হবেই। পানি না দিতে পারলে ঠিক মতো চাষি
উৎপাদন কম হবে, হয়তো চাষিদের কষ্ট হবে, তার আয় কমে যাবে, তার যে লাভ হওয়ার কথা সেটা হবে না, বা যে পরিমাণ খরচ। কিন্তু এই দেশের চাষিরা এমন যে এই যে সার, নিজের বউর গয়না বিক্রি করেও সার দেয়, গরু বিক্রি করে জমিতে সার দেয়, কোনো ক্রমে সে ঝুঁকি নিতে চায় না। মন্ত্রী বলেন, আইএমএফ কিংবা বিশ্বব্যাংক সবসময় নানা শর্ত দিয়ে থাকে, তবে তাদের সব শর্ত মানা সম্ভব নয়। তো আইএমএফ সবসময় বলে, আমরা আইএমএফ এর সব কথা শুনি না, এটা হলো কথা। আমি সেটা সার দিয়ে বললাম আর কি। আমরা আইএমএফ বললেই যে আমরা সব শুনবো, এটা ঠিক না। আমরা কিছুটা কন্ডিশন তাদের মেনে আমরা ফরেন এক্সচেঞ্জ করার জন্য করেছি, কিন্তু একদম টু এটা মানার প্রশ্নই ওঠে না। শিগগিরই ইউরোপের বাজারে কৃষিপণ্য রপ্তানির কথাও জানান মন্ত্রী। তো আমরাও চেষ্টা করছি যে বাংলাদেশের ফ্রুটস ভেজিটেবল এগুলো আমরা কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মতপার্থক্য নিরসন করে রাজনৈতিক দলগুলোকে ভোটে আসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোটার দিবসের শোভাযাত্রা শেষে তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক ও নির্বিঘ্ন করতে সকল পদক্ষেপ নিচ্ছে কমিশন। মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশনের এই র্যালি শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন সিইসি। তিনি বলেন, নির্বাচন কমিশন মুরব্বিয়ানা করতে পারে না। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, মতপার্থক্য থাকলে তা নিরসন করে ভোটে আসুন। আমরা ভদ্রভাবে বিনীতভাবে সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা যে কোনো প্রকারেই হোক নির্বাচনে অংশগ্রহণ করুন এবং নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট কেন্দ্রগুলোতে ভারসাম্য সৃষ্টি করুন, যাতে এই ভারসাম্যের মাধ্যমে ভোট কেন্দ্রে এক ধরনের নিরপেক্ষতা এবং যথার্থতা প্রতিষ্ঠিত হয়। এ সময় চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে নির্বাচন কমিশন, যাতে মোট ভোটার দাঁড়িয়েছে 11,91,51,440 জন। 11,91,51,440 জন। আমরা পরিমাপ করে দেখেছি, ভোটারের সংখ্যা এর আগে যা ছিল তার থেকে 5.18% বেড়েছে। বিভিন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও সন্তোষজনক ছিল বলে উল্লেখ করেন সিইসি। দায়িত্বটি সামগ্রিক সমন্বিত। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া 33 জঙ্গি শনাক্ত হয়েছে। এর মধ্যে 12 জন গ্রেপ্তার বলে জানিয়েছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার 4 জঙ্গিকে গ্রেপ্তারের পর নতুন একটি ভিডিও তাদের হাতে এসেছে। এদিকে র্যাব মহাপরিচালক জানিয়েছেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না। মিনালা দিবার রিপোর্ট। গহীন জঙ্গলে অস্ত্র হাতে জঙ্গি প্রশিক্ষণ, ধর্মের অপব্যাখ্যায় তরুণদের আকৃষ্ট করার ভিডিও বার্তা। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শাকিয়ার 4 জঙ্গিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তারের পর নতুন ভিডিও বার্তা উদ্ধার করে র্যাব। সংস্থাটি জানায়, জঙ্গি দলটির আমির আনিসুর রহমানের বক্তব্য সহ ভিডিওগুলো বানানো হয়েছিল নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে। ভিডিওটির যেটা মোটিভ হতে পারে, প্রাথমিক মোটিভ, সেটি হচ্ছে অর্থ সংগ্রহের একটি তাগিদ দেয়া, তাদের কার্যক্রম ফুটিয়ে তুলে সদস্য সংগ্রহ, যারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হতে চায় তাদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দেয়া, নাশকতা বা সহিংসতার পরে নিজেদের অস্তিত্ব বা সংগঠনের অস্তিত্ব দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জানান দেওয়ার জন্য এরকম একটি পরিকল্পনা থাকতে পারে। র্যাব জানায়, জঙ্গিদের লক্ষ্য ছিল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার। 20 অক্টোবর থেকে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করে সেখানে প্রশিক্ষণরত বেশ কয়েকজনকে আমরা ইতিপূর্বে গ্রেফতার করতে সক্ষম হই। গতকালকেও আমরা 4 জনকে চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকা থেকে আমরা আটক করতে সক্ষম হই। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত এই সংগঠনের 63 জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন র্যাব মহাপরিচালক। জানান, কমিশনের অধীনে নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত র্যাব। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এবং সেটা যাতে সুষ্ঠু এবং নিরাপদ হতে পারে সেই মূল দায়িত্বটাই আমরা পালন করব ইনশাল্লাহ। সিভিল প্রশাসন যারা রয়েছে, আমরা সকলের সঙ্গে এক প্ল্যাটফর্মে থেকে এই দেশের গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত রাখা যায়, আমরা সেই চেষ্টা করব। প্রশ্নের উত্তরে তিনি জানান, আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সমন্বয়ের অভাব ছিল। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।
খুলনার সব হাসপাতালে চিকিৎসকদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চরম ভোগান্তিতে রোগীরা। যৌন হয়রানির অভিযোগে করা মামলা তুলে না নেয়ার ঘোষণা পুলিশ কর্মকর্তার স্ত্রীর। হামলায় অভিযুক্ত পুলিশ সদস্যকে ক্লোজ করা হলেও তাকে গ্রেপ্তার সহ মামলাটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন চিকিৎসকরাও। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। নগরীর একটি নার্সিংহোমের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসক নিশাদের উপর পুলিশের এএসআই নাইমের মারধরের অভিযোগে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। রোগীর সমস্যা এখনো পর্যন্ত অপারেশন করবে বলে এখনো ভর্তি নিচ্ছে না। অনেক কষ্ট করে আসছি, এসে দেখতেছি এখানে অবরোধ। এখানে অনেক রোগী ছিল, তারা অনেক অসুস্থ, ডাক্তার পাইতেছে না, চিল্লাচিল্লি করতেছে, কেউ চলে গেছে। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তাকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় অভিযুক্ত চিকিৎসককে দ্রুত গ্রেপ্তার ও কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানান এএসআই নাইমের স্ত্রী। তাকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমি আমার সমস্ত পরিবার সহ আমরা অনশন দাবি করব। অন্যদিকে অভিযুক্ত এএসআইকে গ্রেপ্তার ও তার স্ত্রীর করা মামলা তুলে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান চিকিৎসক নেতারা। এএসআই নাইম গ্রেপ্তার হওয়া এবং ডাক্তার নিশাদ আবদুল্লাহর বিরুদ্ধে যে যৌন হয়রানিমূলক মিথ্যা মামলা দাখিল করেছে, এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। চিকিৎসকদের অভিযোগ, গেল 25 ফেব্রুয়ারি 1 মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার অভিযোগ তুলে সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই নাইম ও তার সঙ্গীরা ডাক্তার নিশাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ডক্টর তাহের হত্যা মামলায় রিভিউ খারিজ, জামায়াতপন্থী শিক্ষক মহিউদ্দিন সহ 2 জনের ফাঁসি বহাল। নতুন নিয়মে ট্রেনের টিকিট কাটতে এখনও দুর্ভোগ, 2 দিনে অনলাইনে 6 লাখেরও বেশি নিবন্ধন। দেখছেন 21 সন্ধ্যা 7টার সংবাদ। যাদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তারা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তখন পুরোটাই দুর্গন্ধময় হয়ে যায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন, তাই তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায় না। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে, বাংলাদেশে সে তুলনায় অনেক কম বেড়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। মূল্য বৃদ্ধির সাথে আবার দুর্নীতিকে যুক্ত করার চেষ্টা করেছেন। যাদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তারা যখন দুর্নীতি নিয়ে কথা বলে তখন দুর্গন্ধই ছড়ায়, অন্য কোনো কিছু ছড়ায় না। দুর্নীতিতে পরপর 5 বার তারা বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল। দুর্নীতির দায়ে বেগম খালেদা জিয়া শাস্তিপ্রাপ্ত বন্দী হয়েছিলেন। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কৃপায় জেলখানার পরিবর্তে ঘরে অবস্থান করতে পারছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাহের হত্যা মামলায় শিক্ষক মহিউদ্দিন ও জাহাঙ্গীরের রিভিউ খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আইন অনুযায়ী 2 আসামি এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। সে আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকবে না। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে 8 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। শাকির আরজু রিপোর্ট। 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহেরের মরদেহ। 2 দিন পর অধ্যাপক তাহেরের ছেলে রাজশাহীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। 2007 সালে একই বিভাগের সহযোগী অধ্যাপক জামায়াতপন্থী শিক্ষক ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মাহবুবুল আলম সালেহী, তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর, আব্দুল সালাম, তাদের বাবা আজিমউদ্দিন মুন্সি এবং সালামের আত্মীয় নাজমুলকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। জাতির এই সূর্য সন্তানকে, এই বুদ্ধিজীবীকে হত্যা করেছে ব্রুটালি। রাজশাহী দ্রুত বিচার আদালত 4 জনকে ফাঁসির আদেশ ও 2 জনকে খালাস দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাজমুল আলম ও আব্দুল সালাম। উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে 2 জনের ফাঁসি বহাল থাকলে রিভিউ আবেদন করে তারা। চূড়ান্ত শুনানি শেষে রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। আসামি মহিউদ্দিন, আসামি জাহাঙ্গীর, আসামি আব্দুল সালাম এর রিভিউ
আবেদন খারিজ। এর ফলে মৃত্যুদণ্ড কার্যকর হবে। আইনজীবীরা জানান, ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ফাঁসির কাষ্ঠে যেতেই হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন, তারপরে জেল কোড অনুসারে তার ফাঁসি কার্যকর। 21 থেকে 28 দিনের ভিতরে এটা একটা বিধান আছে, এটা আদালতে এখান থেকে রায়ের কপি পৌঁছানোর। দ্রুত রায় কার্যকরের দাবি তাহেরের স্বজনদের। আমার শেষ হয়ে গেছে 17 বছরে, রিভিউ খারিজ হয়ে গেছে, কিন্তু আমরা অবিলম্বে এই রায়টা যাতে কার্যকরী হয়। সবাই যে বলে বিচারহীনতার একটা বিষয়, আমি বলবো না, বাংলাদেশে বিচার হয়, তার একটা মুখ্য উদাহরণ আমরা বিচার পেয়েছি। রায়ে সত্যের জয় হয়েছে বলেও জানান তারা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে ট্রেনের টিকিট কাটতে গিয়ে এখনও অনেককে সমস্যায় পড়তে হচ্ছে। তবে এই পদ্ধতিকে সাধুবাদ জানিয়ে সাধারণ যাত্রীরা আশা করছেন এতে কালোবাজারি বন্ধ হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে 2 দিনে 6 লাখের ওপর মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। 1 মার্চ থেকে ট্রেন ভ্রমণ করতে জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে টিকিট কেনার নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ। দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশনে আসা সাধারণ যাত্রীরা হেল্প ডেস্কের সহায়তা নিয়ে নিবন্ধনের পর টিকিট কাটতে পারছে। তবে যাদের মোবাইল নেই তাদের পড়তে হচ্ছে সমস্যায়। আইডি কার্ড ছাড়া মনে হয় আমার টিকিট দিচ্ছে না, এইটাই আমার তো মোবাইল নাম্বার নাই এখানে। টিকিট লাগে আসছিলাম, কিন্তু এই যে আইডি কার্ড নিয়ে রেজিস্ট্রেশন করা লাগবো, এই জন্য আমরা টিকিট লইতে পারি নাই। ফরেনার আসবে, তাদের কাছে তো আমাদের দেশে আইডি কার্ডও থাকবে না বা বার্থ সার্টিফিকেটও থাকবে না। একটা অল্টারনেটিভ সলিউশন গভর্নমেন্টের করা উচিত। যাত্রীরা বলছেন নিবন্ধনের যে পদ্ধতি রেল চালু করেছে সেটা ভালো, তবে কালো বিড়াল যেন এই পদ্ধতির মধ্যে থাবা দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার দাবি তাদের। রেলের যে কালো বিড়াল আছে, এই কালো বিড়াল যেন ধরা হয় ঠিক মতো। ওনারা অনেক হেল্প করছে যে এভাবে করেন তাহলে তাড়াতাড়ি হবে, তো এভাবে করে অবশ্যই ভালো হয়েছে। নিবন্ধন করে আহেন, বাইরে ছাড় আছে, তা নিবন্ধন করে আইছি, এরপরে লাইনে খারাইছি, মেসেজ আসে না, আবার মেসেজের লাগে আবার গেছি, এখন কয় মেসেজ আইছে, এখন সিরিয়াল ধরেন। আমার জন্য অসুবিধা হয়েছে বাজান, সকাল থেকেই ঘাটতাছি। কর্তৃপক্ষ বলছে একজনের নিবন্ধন দিয়ে 4টি টিকিট কাটতে পারবে, তবে যার নামে নিবন্ধন তাকে অবশ্যই যাত্রী হিসাবে ট্রেনে থাকতে হবে। যাদের এনআইডি নেই তাদের নিবন্ধন দিয়ে, জন্ম নিবন্ধন দিয়ে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। আর বিদেশি নাগরিকদের জন্য পাসপোর্ট দিয়ে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। আজকে পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে 6,20,200। প্রতিদিনই নিবন্ধন সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। পহেলা বৈশাখ থেকে অনলাইনে ছাড়া জমির খাজনা নেওয়া হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। রাজধানীর ভূমি ব্যবস্থাপনা নিয়ে এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, নতুন পদ্ধতি চালু হলে আর দুর্নীতি ও অনিয়মের কোনো সুযোগ থাকবে না। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশের আদালতগুলোতে মামলার প্রায় অর্ধেকেরও বেশি ভূমি সংক্রান্ত। জাল দলিল, বেনামে খারিজ, জবরদখল সহ নানা অনিয়ম নিয়ে এসব মামলায় দীর্ঘদিন ভোগান্তিতে জমির মালিকরা। সমস্যা সমাধানে ভূমির তথ্য ভাণ্ডার তৈরি করছে সরকার, যার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্ম থেকে জমির সকল তথ্য পাওয়া যাবে। ভূমি ব্যবস্থাপনা নিয়ে এক আলোচনায় অনিয়ম ঠেকাতে জনবান্ধব আইন করার কথা বলছে ভূমি মন্ত্রণালয়। ভূমি ব্যবহার ও মালিকানা আইন, তার মধ্যে শিকস্তি পরিস্থিতির একটা চ্যাপ্টার আছে। সার্বিক ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আরও জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন বিশ্লেষকরা। যে সমস্ত কর্মচারী কর্মকর্তা এই যে ডিজিটালাইজেশন অফ ল্যান্ড সার্ভিসেসের সেবাটা জনগণের হাতে সুগম করার জন্য অনুঘটকের দায়িত্ব পালন করার কথা, তাদের পর্যাপ্ত দক্ষতা, তাদের পর্যাপ্ত অবকাঠামো, তাদের পর্যাপ্ত কম্পিউটারাইজেশন বা ইকুইপমেন্ট এগুলো আছে কিনা সেই বিষয়গুলো দেখার বিষয় রয়েছে। ডিজিটাল পদ্ধতি ও যুগোপযোগী আইন চালু হলে ভূমি সংক্রান্ত বিরোধ কমে আসবে বলে জানান মন্ত্রী। যে সমস্ত কাজগুলো করছি প্রত্যেকটা আমরা চেষ্টা করছি সাস্টেনেবল এবং ক্যাপাসিটি বিল্ডিং। ল্যান্ড ক্রাইম অ্যাক্ট, ল্যান্ড জোনিং আইনটা ইনশাল্লাহ আমরা পাস করবো। তো আমরা টার্গেট করছি আগামী এপ্রিলের আমাদের নেক্সট যে সংসদীয় সেশন হবে সেখানে আমরা অন্তত পক্ষে এই জিনিসটা নিয়ে আসার জন্য। জমির খাজনা আদায়ে অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় 1.5 বছরে 375 কোটি টাকা আদায় হয়েছে বলেও জানান তিনি। 15 দিন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করেছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে যোগ দিতে শনিবার কাতারের দোহায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে 5 মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, জাতিসংঘের ইতিহাসে বাংলাদেশ প্রথম স্বল্পোন্নত দেশ, যা পরপর 2 বার এই তালিকা হতে উত্তরণের জন্য নির্ধারিত 3টি শর্তের প্রতিটি পূরণ করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনী সবসময় দেশের জনগণের মঙ্গল কামনায় কাজ করে বলে মন্তব্য করেছেন বাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সাভার সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এখন আধুনিক। পরে সেনাপ্রধান আশুলিয়ার বাইপাইল এলাকায় প্রশিক্ষণ একাডেমিতে, বিএনসিসি সেন্টার ক্যাম্পিং ও খেজুর টেক এলাকায় চাকরিরত অবস্থায় জাতিসংঘ মিশন এবং দেশের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী সেনা সদস্যদের উত্তরাধিকারীদের মাঝে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন। বিশেষ আয়োজন উত্তাল মার্চ। প্রতি বছরের মতো ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে কলা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, ৭১-এর মার্চের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতা মিলে যে সাহসের জন্ম দেয়, সেই থেকে বাংলার আকাশের দখল করে নেয় লাল সবুজের পতাকা। পরে আলোচনা সভায় বক্তারা ৭১-এর এই দিনে ইতিহাস তুলে ধরেন। দিবসটি উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। উপস্থিত ছিলেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত সহ সংগঠনটির নেতাকর্মীরা। ১৯৭১-এর এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উড়েছিল বাংলাদেশের মানচিত্র শোভিত লাল সবুজ পতাকা। এ ঘটনা স্বাধীনতার আন্দোলনে জুগিয়েছিল নতুন মাত্রা। উত্তাল সেদিনের বাকিটা জানুন ফারজানা শোভার কাছে। পাকিস্তানি শাসকদের শোষণ নির্যাতন থেকে মুক্তি পেতে ৭১-এর শুরুতেই বেগবান হয় আন্দোলন। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর শঙ্কিত হয়ে ওঠে পাকিস্তানের শাসক গোষ্ঠী। ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য সভা স্থগিত করে ইয়াহিয়া আর ভুট্টো। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজপথ। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় হয় ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ, যেখানে উঠে আসে স্বাধীনতার ইশতেহার পাঠের প্রসঙ্গ। বঙ্গবন্ধু ২রা ও ৩রা মার্চ হরতালের ডাক দেন। ঢাকা শহরের অনেকগুলো প্রতিষ্ঠান থেকে মিছিল বেরিয়ে আসে। এটা অভূতপূর্ব দৃশ্য। মনে হয় বাঁধ ভাঙা স্রোতের মতো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসছে, পাগলের মতো ছুটে আসছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত ছিলাম, আমরা মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে গেলাম। বেলা ১১টার দিকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি নূরে আলম সিদ্দিকী। মঞ্চে ছিলেন ডাকসু ভিপি আসমা আব্দুর রব। মিছিল নিয়ে আসা ছাত্রলীগ নেতা শেখ জাহিদ সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত পতাকা তার হাতে তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল জনসভা, মানে ওই দিকে নীলক্ষেত, এই দিকে আপনার কার্জন হল পর্যন্ত জনসমুদ্র। বাংলাদেশের ইতিহাসে এত বড় সভা, বিশেষ করে ছাত্র জনসভা আর হবে না। ঢাকা কলেজ ছাত্র সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাহেব সার্জেন্ট জহুরুল হকের পতাকাটা নিয়ে বিশাল মিছিল নিয়ে ইউনিভার্সিটির ঢোকার চেষ্টা করছিল। অনেক কষ্টে ঢুকে উনি যখন মঞ্চের দিকে এগিয়ে আসলো, রব সাহেব গুড়ি হয়ে ওই পতাকাটি নিচ্ছেন। সমাবেশ থেকে ছাত্ররা মিছিল নিয়ে বঙ্গবন্ধুর বাসভবনে যান। সেখানেও প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা ওড়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭ই মার্চে তিনি তার নীতি নির্ধারণী ভাষণ দিবেন, এটি উল্লেখ করলেন। আরেকটি কথা বললেন যে বিশৃঙ্খল হেন না,
এত বড় আন্দোলন নাশকতার জন্য অনুপ্রবেশকারী ঢুকে সমস্ত আন্দোলনটাকে নষ্ট করে দিতে পারে। আপনারা সুশৃঙ্খলভাবে আন্দোলনটাকে নিয়মতান্ত্রিকভাবে আমাদের নির্দেশ মতো করবেন। লাল, সবুজ, সোনালী 3 রঙের পতাকা সেই যে বাংলার আকাশে উড়ল তা আর কোনোদিন নামেনি। বাঙালি হৃদয় আকাশে লাল সবুজের চেতনা আজও মুক্তির কথা বলে, জানান দেয় স্বাধীনতা আর স্বাধিকারের ইতিহাস। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ভাওয়ালগড়ে আগুনের পেছনে দুর্বৃত্ত চক্র, জিডি করেই দায় সারছে বন বিভাগ। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। প্রাথমিক শিক্ষকদের বঞ্চনা দূর হচ্ছে, চূড়ান্ত হয়েছে পদোন্নতি বিধিমালা। শিক্ষকরা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পেয়ে হতে পারবেন শিক্ষা অধিদপ্তরের পরিচালক। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে সৃজন হচ্ছে সহকারী প্রধান শিক্ষকের পদও। বরগুনা প্রতিনিধিকে সাথে নিয়ে রিয়াজ সুমনের বিশেষ রিপোর্ট। সুলতান আহমেদ বরগুনা জেলার গৌরচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। টানা 39 বছর কর্মজীবনে পদোন্নতি জোটেনি। হতাশা নিয়ে অবসরে গেছেন 2012 সালে। দীর্ঘ শিক্ষকতা জীবনে যাদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন তাদের অনেকেই এখন সমাজ ও রাষ্ট্রের উঁচু পদে। 39.5 বছর একই পদে চাকরি করছি। এটা দুর্ভাগ্যজনক হইলেও সত্য যে আমাদের কোনো পদোন্নতি নাই। একই জেলার আয়েশা আক্তার পূর্ব ঢলুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা 17 বছর সহকারী শিক্ষক পদে চাকরি করছেন। এখনো পর্যন্ত পদোন্নতি হয়নি। আদৌ পদোন্নতি পাবেন কিনা নিশ্চিত নন এই শিক্ষক। অনেক শিক্ষকই প্রায় 30-40 বছর সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেই তারা আবার অবসরে সহকারী শিক্ষক হিসেবেই চলে যান। এমন বাস্তবতার মধ্যে শিক্ষকতা করছেন দেশের 65,566টি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ সহকারী শিক্ষক। তবে আসার কথা, দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি জটিলতা কাটছে। ইতোমধ্যে এ সংক্রান্ত বিধিমালাও চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাকি প্রক্রিয়া শেষে শুরু হবে বাস্তবায়নের কাজ। আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্তা কর্মচারী বিধিমালা, এটি আমরা কিন্তু উদ্যোগ নিয়ে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটের সচিব কমিটি অনুমোদন হয়েছে, সর্বশেষ পাবলিক সার্ভিস কমিশনে পাঠিয়ে এটা অনুমোদন হয়েছে। এখন ল মিনিস্ট্রিতে ইতিমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি জাস্ট SRO নাম্বারের জন্য। এটি হয়ে আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে, মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে অনুমোদন নিয়ে আমরা আশা করছি খুবই অল্প সময়ের মধ্যে এটা আমরা জারি করে দিতে পারবো। বিধিমালা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে 13তম গ্রেডের প্রাথমিক সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে 3য় গ্রেডের কর্মকর্তা হওয়ার সুযোগ পাবেন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হতে পারবেন তারা। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সহকারী প্রধান শিক্ষকের একটি পদ সৃজন করার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটার উপর কাজ করা হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন, পদোন্নতির এমন সুযোগ মেধাবীদের শিক্ষকতায় আসতে আরও আগ্রহী করবে। আমার একজন প্রাথমিক শিক্ষক সব ধরনের যোগ্যতা দক্ষতা থাকা সত্ত্বেও তিনি কেন কোনো দিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হতে পারবেন না? কারণ একটাই, আমরা তার জন্য কোনো সুযোগটা ওইভাবে করিনি, কোনো ক্যাডার সার্ভিস নেই। এবং এটা যদি পাবলিক সার্ভিস কমিশনের আওতায় তাদের নিয়োগ, তাদের দক্ষতা যোগ্যতার ভিত্তিতে প্রমোশন, একটা কেরিয়ার পাথ তৈরি সবই কিন্তু হতে পারে। তবে পদোন্নতির পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া জরুরি বলছেন বিশেষজ্ঞরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে ভাওয়ালগড়ের বিপুল বনজ সম্পদ। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। বিট অফিসের আশপাশে মাঝে মধ্যে আগুনের ঘটনা ঘটলেও থানায় জিডি করে দায় সারছেন বন বিভাগের কর্মকর্তারা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। গাজীপুরের শ্রীপুরের শিমলাপাড়া বন বিট অফিসের কাছে দুর্বৃত্তরা রাতের আধারে পুড়িয়ে দেয় প্রায় 20 বিঘা জমির বনজ সম্পদ। সপ্তাহখানেক আগের এই আগুনের ঘটনায় ছোট ছোট গাছগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। বড় ও মাঝারি আকারের গজারি গাছগুলোর নিচের অংশ ও ওপরের সব পাতা পুড়ে গেছে।
ভাওয়ালগড়ের বনের ভিতরে এভাবেই দুষ্কৃতিকারীরা গাছপালা পুড়িয়ে দেয়। কে আগুন দিছে বলতে পারলাম না আমি। এখানে সারা ক্ষতি হয়েছে, বন ক্ষতি হয়েছে, অনেক জায়গায় পুড়ে ফেলে এলাইছে। পরে পুরা মনে করুন দেখবার নইছি, ওনার কেরা পুড়ছে তা দেখি নাই। গাছ পুড়ছে, গাছপালা পুড়ছে, এটার মধ্যে সুন্দর কপিসগুলি পুড়ছে। স্থানীয়রা জানান বন বিভাগ তৎপরতা বাড়ালে ভাওয়ালগড়ের গাছপালা ও জীববৈচিত্র্য আরও সুরক্ষিত থাকত, কিন্তু থানায় জিডি করে দায় সারেন তারা। বন বিভাগ যদি আরেকটু তদারকি করতো তাহলে হয়তোবা আমাদের এই গাজীপুরের ভাওয়ালগড়ের জীববৈচিত্র্য রক্ষা পেত। এ ব্যাপারে জেলা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি, তবে প্রায় বনে আগুনের ঘটনা ঘটছে বলে স্বীকার করেছে বন বিভাগ। কে বাগারা এই আগুন লাগাইছে, আগুন লাগায়। আমরা গত 2 দিন আগে একটা জিডি করছি, এই অবস্থা প্রতিদিন এই অবস্থা করতেছে। আমরা তো সঠিকভাবে পালন করতেছি, কিন্তু অনেক সময় লাগাই দিলে, ফট করে লাগাই দিলে আমরা সংবাদ পাই, দৌড়ে যাই, লোকজন রাখছি, চতুর্দিকে লোকজন রাখছি, লাগাই রাখছি যে কোথাও আগুন লাগলে আমাদের বলবেন। ভাওয়ালগড়ের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানো জরুরি বলছেন স্থানীয়রা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। এবার বসুন্ধরা টিস্যুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ নিয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিপত্রে বসুন্ধরা গ্রুপের পক্ষে সই করেন বসুন্ধরা পেপার মিলসের হেড অব মার্কেটিং মোহাম্মদ আলদিন। তিনি বলেন, বসুন্ধরা টিস্যু নানা ধরনের অশুদ্ধতার বিরুদ্ধে সব সময় কাজ করছে। টিস্যু বিক্রির টাকার একটি অংশ ব্যয় করা হয় অটিজম শিশুদের উন্নয়নে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও কাল ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। ভুলভ্রান্তি শুধরে তামিমদের সামনে ম্যাচটি যেন টিকে থাকার চ্যালেঞ্জ। দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বেলা 12টায়। 2024 সালের আইসিসি টি20 বিশ্বকাপ ঘিরে এখন থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কারেন্ট ফর্ম বিপিএল এর অনেকগুলো প্লেয়ার যথেষ্ট ভালো পারফর্ম করেছে, এটা মাথায় রেখে আমরা আগাচ্ছি। আর আমরা আরেকটা জিনিসও হাতে নিয়েছি, যে আগামী 1 বছরের জন্য কিছু খেলোয়াড়কে পুনর্মুক্ত করতেছি, যেটা 22 জনের হতে পারে বা 24 জনের হতে পারে। এই 24 জনের এদেরকে নিয়ে 1 বছরে আমরা একটা প্ল্যানিংয়ের মধ্যে যাচ্ছি। তো সেই হিসাবে এই ধারাবাহিকভাবে আমরা শুরু করেছি, কারেন্ট ফর্ম প্লেয়ারদেরকে দিয়ে আমরা এই সিরিজটা শুরু করছি। ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লিগ দ্য 100-এর প্লেয়ার ড্রাফটের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের 7 ক্রিকেটার। সাকিব আল হাসান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, নাসুম আহমেদ ছাড়াও নারীদের ড্রাফটে জায়গা পেয়েছে পেসার জাহানারা আলম। সাকিবের রিজার্ভ প্রাইস ধরা হয়েছে £1.25 লাখ বা 1.5 কোটি টাকা। লিটন দাস 75,000 পাউন্ড ও আফিফ আছেন 40,000 পাউন্ডের ক্যাটাগরিতে। সব মিলিয়ে মোট 368 জন বিদেশি খেলোয়াড় আছেন এই ড্রাফটে। 100 বলের এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগস্টে। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। মূল্যস্ফীতি মোকাবেলা করেই উন্নয়ন অব্যাহত রয়েছে বললেন প্রধানমন্ত্রী। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বাড়ানোর তাগিদ। বিদ্যুতের দাম বাড়ায় কৃষকের আয় কমবে, উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। দেশে মোট ভোটার 12 কোটির কাছাকাছি, মতপার্থক্য নিরসন করে নির্বাচনে আসতে সিইসির আহ্বান। র্যাবের হাতে নতুন ভিডিও, পাহাড়ে প্রশিক্ষণ নেয়া আরও 33 জঙ্গি শনাক্ত। এবং খুলনায় কর্মবিরতিতে অনড় চিকিৎসকরা, রোগীদের দুর্ভোগ, হামলাকারী এএসআই ক্লোজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।